বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। অনেকেই মনে করেন বাংলাদেশ একটা ক্রুশিয়াল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এক ধরনের ট্র্যাজেক্টরির মধ্যে আছে। অনিশ্চয়তা সর্বত্র, অর্থনীতিতে, সমাজে, রাজনীতিতে, এমনকি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যা কিছু হচ্ছে দেশে তার মধ্যে কেউ কেউ মনে করেন, সকলে মনে না করলেও, যে অর্থনীতি খানিকটা সুস্থির একটা অবস্থার মধ্যে আছে। রিফর্মস নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। কেউ কেউ মনে করেন, সকলেই মনে করেন না, যে অর্থনীতিতে, ব্যাংকিং খাতে, আর্থিক খাতে কিছু কিছু রিফর্ম হয়েছে। যদিও সেটা যারা মনে করেন তাদের আবার অনেকেই বিশ্বাস করেন না যে এই রিফর্ম বা এই যা কিছু হয়েছে বিধিবিধান সেগুলো আসলে টিকবে কিনা, শেষ পর্যন্ত কতটা টেকসই হবে। মূলত দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত এবং অর্থনীতির আলোচনা করতে গেলে রাজনীতিকে বাদ দিয়ে সেটা করা যাবে না, বা রাজনীতির আলোচনা করতে গেলে অর্থনীতিকে বাদ দিয়েও সেটা করা যায় না। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন তিনি ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত বাংলাদেশে, কিন্তু একই সঙ্গে অর্থনীতির বিশ্লেষক, লেখক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন এবং জাতীয় এবং আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে বিভিন্ন সময়ে নানা ক্রিয়াকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, কাজ করেছেন। মিস্টার মামুন রশিদ আমাদের সঙ্গে স্টুডিওতে, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমি জাস্ট সূচনায় সামগ্রিক বিষয় নিয়ে একটু আপনার বক্তব্য শুনতে চাই, যে কোন পথে আসলে বাংলাদেশ যাচ্ছে। অনেকে মনে করেন যে এরকম একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছরের একটা অপশাসনের ভেতর থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে, সেটা একটা স্বস্তির দিক। কিন্তু 1 বছরের বেশি সময় পার হলো, অনেকেই মনে করছেন যে আসলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সেটা আসলে সেখান থেকে বাংলাদেশ অনেক দূরে। তার মধ্যেও কারো কারো মতে কিছুটা স্বস্তি অর্থনীতিকে ঘিরে আছে। কেউ কেউ মনে করেন যে ইনফ্লেশনটা কখনো কখনো, যেমন রমজান মাসের উদাহরণ অনেকে দেন, নিয়ন্ত্রণের মধ্যে। অনেকে মনে করেন কিছু কিছু রিফর্মস হয়তো ব্যাংকিং সেক্টরে হচ্ছে বা আর্থিক খাতে হচ্ছে। সো আপনি সামগ্রিকভাবে কি দেখেন? আপনি রাজনীতি, সমাজ, অর্থনীতি মিলেই আলোচনাটা শুরু করতে পারেন সূচনা বলতে। ধন্যবাদ। একটি জিনিস হচ্ছে কি, আমাদের মতো দেশগুলোতে একটা তো সত্য কথা যে আমরা গেল 15 বছরে 24 অগাস্টের 8 তারিখ পর্যন্ত যদি ধরি, 5 তারিখ তো অবশ্যই, সেটা একটা আমরা খুবই একটা চাপে ছিলাম, কথা বলতে পারছিলাম না, কি যে বলবো, কখন যে কোথায় আটকে যায় নিশ্চয়তা নাই। সেকেন্ড হচ্ছে যে যেটাকে বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম কিংবা মানে স্বজনতোষী পুঁজিবাদ, মানে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইউর ব্যাক, এবং আমাদের পরিচয় থাকতে হবে, আমরা একটা নিজেদের মধ্যে একটা ব্র্যাকেট ইকোনমি গড়ে তুলব। তো সেইটার কারণে অনেক ব্যবসায়ীরা হতোদ্যম হয়ে যাচ্ছিলেন, ইয়াংরা কোনো পথ পাচ্ছিল না, কেউ কোনো লাইসেন্স পাচ্ছিল না। নতুন নতুন লাইসেন্স যাদেরকে দেওয়া হতো তাদেরকে নিয়ে আমরাই প্রশ্ন করতাম, ওরা কেন? যারা অ্যাপ্লাই করতো, যাদের বিদ্যা বুদ্ধি আছে, ক্রিডেন্সিয়াল আছে, কম্পিটেন্স আছে, তাদের কেউ কখনো কিছু পেত না। তারপর হচ্ছে প্রচুর ভালো ভালো প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে প্রচণ্ড হয়রানি করা হয়েছে। সকল কিছু হয়েছে রাজনৈতিক বিবেচনায়। শুধু যে সরকার রাজনীতিতে যারা পরিচালনা করেছে, সরকারটি করেছে তা না, তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাই কাজগুলো করেছে। তো এই প্রেক্ষিতে বলা যায়, অফকোর্স আমরা তো কিছুটা হলেও হাঁপ ছেড়ে বেঁচেছি, কিন্তু এই যে হাঁপ ছেড়ে বাঁচার প্রক্রিয়াটুকুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের উদ্যম আমরা দেখেছিলাম, আমাদের অবশ্যই আমাদের উপরে তো জগদ্দল পাথরের মতো বসে গিয়েছিল, কিন্তু এবং যারা এই জগদ্দল পাথর আমাদের বুক থেকে সরিয়েছে তারা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। কিন্তু তারা কিন্তু জগদ্দল পাথরকে সরাতে গিয়ে আরও অনেককে তাদের যে আলটিমেট স্বপ্ন সেটার সাথে সম্পৃক্ত করেছিলেন। সেই স্বপ্নটা কি ছিল? আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি আলোচিত, যে সবচেয়ে বেশি গরিবদেরকে ক্ষতিগ্রস্ত করে, প্রধান হচ্ছে দুর্নীতি, দ্বিতীয় হচ্ছে আয় বৈষম্য, তৃতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে কোথাও কোনো বিচার না পাওয়া। তো এই তিনটা আমাদের
অনেক দিন যাবৎ আলোচিত। কেউ যদি বলে ইয়েস, আমি যখন কোরিয়া অডিট করতে গিয়েছিলাম, আমার মনে হয় যে সম্ভবত 2003 কি 4 সালে, তখন আমাকে একজন আমেরিকা থেকে পাশ করে এসেছে আমার একজন সহকর্মী, ভদ্র মহিলা, ইয়াং, উনি আমাকে বললেন তোমাদের ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে নাকি গান নিয়ে ক্লাস করতে যায় ছাত্ররা। আমাদের ইমপ্রেশন, আমাদের অনেক দিন লেগেছে সেই ইমপ্রেশন কাটাতে, যে সত্য না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাযোগ্য কমে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সহনশীল পরিবেশ হয়েছে। তারপরে আমরা আবিষ্কার করলাম আমাদের শিক্ষার মান চরমভাবে নেমে যাচ্ছে। দারিদ্র্যের কথা বললাম, আয় বৈষম্যের কথা বললাম, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা বললাম। তারপরে আসলো শিক্ষার মান, আমাদের ভবিষ্যৎ কে চালাবে আমাদেরকে। পঞ্চম আমরা পেলাম যে এতদিনের একটা রাজনীতি থাকার ফলে ইংরেজিতে যেটাকে বলা হয় উইনার টেকস ইট অল, সেই ধরনের একটা জিনিস, যে বিরোধী দলের জন্য, বিরোধী মতের জন্য কোনো স্পেস রাখবো না। তো এইগুলাকে কেন্দ্র করে যখন নাকি একটা জোরে ধাক্কা দেওয়া হলো জুলাই আগস্টের এই অভ্যুত্থানের মাধ্যমে, মানুষের অনেক আশা, এই কারণে সম্ভবত আপনি দেখেছেন ওটার যদি একটা পোস্টমর্টেম করা হয় এখন, আপনি যদি সবগুলো ছবিকে নিয়ে আপনি যদি মাইক্রোস্কোপিক একটা রিভিউ করেন, কিংবা যেটাকে বলা হয় কম্পিউটার সায়েন্সের ভাষায় ডেটা অ্যানালিটিক্স, কিংবা এআই খাটিয়ে যদি আপনি ফেসিয়াল রিকগনিশন করেন না, এক্সপ্রেশনকে অ্যানালিটিক্সের মধ্যে ফেলে দেন, দেখবেন আপনি এই যে মা, খালা, ভাবি, বোন, ফুপু, চাচি সবাই সম্পৃক্ত হয়ে গেছিল। আমার জানা আছে যে সামরিক বাহিনী যারা বলেন যে তারা সম্পৃক্ত না হলেও এই অভ্যুত্থান হতো, আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। এটার দুইটি কারণ। একটি কারণ হচ্ছে চূড়ান্ত যেই বেলটি টিপেছে সেটা আমরা দেখেছি সামরিক বাহিনী করেছে, দে ডিক্লাইন টু হেল্প আউট দ্য মেসাকার। আর নাম্বার 2 হচ্ছে তারাও কিন্তু, আমি মানে উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে শুনেছি, তাদের আপনি কিন্তু আমাদের সমাজে একটি বিরাট বিষয় ঘটে গেছে, আমি জানি না এটা আলোচিত হয়েছে কি না। আমাদের এখানে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কারা যায়? পাবলিক ইউনিভার্সিটিতে এখনও যায় মফস্বলের স্কুল কলেজের শিক্ষকদের, সরকারি কর্মকর্তাদের বাচ্চারা, আর নিম্ন পদস্থ সরকারি কর্মকর্তাদের বাচ্চারা, যাদের মধ্যে সামরিক বাহিনী, বিডিআর, আনসার, এদের নিম্ন পদস্থ কর্মকর্তাদের সন্তানরাই বেশি। এই আন্দোলনে কিন্তু এই সন্তানরাই সম্পৃক্ত হয়েছে। এবং আমরা জেনেছি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলার প্রেক্ষিতেও যে ওনাদের উপরও একটা বটম আপ প্রেশার ছিল। নিচের লেভেলের কর্মকর্তারা, হাবিলদার মেজররা, সুবেদার মেজরদের বাচ্চারা যেহেতু আন্দোলনে চলে গিয়েছিল, তারা বলেছে স্যার এটার সাথে আমরা নাই। বরং উল্টা আমরা জেনেছি একজনের কাছ থেকে, একজন জেনারেলের কাছ থেকে, তারই অধীনস্থ একজন মানে হাবিলদার মেজরের ছেলে মারা গিয়েছিল এখানে গুলি খেয়ে, এবং সে বলেছে তার অফিসারকে জোরে জোরে কান্নাকাটি করেছে। অ্যান্ড পসিবলি দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর এইভাবে জড়িত হয়। এই যে সামাজিক পরিবর্তন, এখানে আকাঙ্ক্ষাটাও আমাদের অনেক বেড়ে গিয়েছিল। এখানে আমরা আগেও আলোচনা করেছি আপনার অনুষ্ঠানে যে আমাদের উন্নয়ন সহযোগীরা কিংবা আমাদের যে বৃহৎ রাষ্ট্রবন্ধু আছে, তারা কিন্তু বলেছিল যে তাহরির স্কোয়ারের অভিজ্ঞতায়, তাহলে তারপরে হচ্ছে হোয়াই নেশনস ফেইলের অভিজ্ঞতায়, তারা কিন্তু বলছিল তোমাদের এই রাজনৈতিক ক্রাইসিস তোমাদেরকে একটা ডিপ ইকোনমিক ক্রাইসিসের দিকে নিয়ে যাবে, এবং তখনই দেখবে যে তোমাদের পরিবর্তনটা শুরু হবে। না, ইউ ক্যানট হেল্প ইট, এই পর্যায়ে যাবে। তো এটা হলো এটার ফলে একটা বাস্তবে একটা আকাঙ্ক্ষা গড়ে উঠেছে। পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে অতি নবীন, অতি প্রবীণ, এগুলা নিয়ে রাজনীতির আলোচনা। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের একটা ভালো দিক করেছে সরকার প্রথম দিকে, যখন কিছু কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাচন করা হয়েছে, তারা উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্কটা বিবেচনা করেছে, যার ফলে এই পরিবর্তনের পরে যেখানে যেখানে আপনি কিছু ভালো কাজ দেখতে পাচ্ছেন, ওই ব্যক্তিবর্গ হয় উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করতেন, কিংবা
উন্নয়ন সহযোগীদের মেজাজ মর্জি বুঝেন কিংবা উন্নয়ন সহযোগীদেরকে সাথে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। যেই কারণে আপনি যেটা আকার ইঙ্গিতে বলছিলেন, আমরা আর্থিক খাতে একটাই কিছুটা হলো সম্ভাবনার সৃষ্টি হতে দেখি। এবং আমরা এই সরকারের তো রিফর্ম নিয়ে তারা বেশি কথাবার্তা বলছেন এবং বেশ কিছু রিফর্ম কমিশন তারা করেছেন। অধিকাংশ কমিশনের রিপোর্ট দিয়েছে, আবার কিছু কিছু কমিশনের রিপোর্ট নিয়ে তারা ঐকমত্য কমিশন করেছেন। কিন্তু আর্থিক খাত বা অর্থনীতি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যেটা বলছেন। আমরা কোনো কমিশন করতে দেখিনি, তারা একটা হোয়াইট পেপার কমিশন করেছেন যে বিগত আমলে কি কি হয়েছে সেগুলোর একটু চুলচেরা বিশ্লেষণের জন্যে। আপনি কি মনে করেন, যেমন অনেকেই মনে করেন যে শিক্ষা একটা কমিশন হওয়া দরকার ছিল, সেই সব জায়গায় সরকার কেন মনোযোগ দিল না, বা হোয়াইট পেপার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করলেই আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বা অর্থনীতি একটা টেকসই জায়গায় গিয়ে দাঁড়াবে, অর্থনৈতিক অগ্রযাত্রা? আপনার কাছে কি মনে হয়? মানে এবং এটির কিন্তু দুটি কারণ। সরকার প্রধান নিজেও তো অর্থনীতির মানুষ, অর্থনীতিবিদ। দুটি কারণ হচ্ছে কি, অর্থনৈতিক ব্যবস্থাপনা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন গেল 54 বছরের, কিংবা আমি 80-র দশক থেকে বলবো যে প্রাইভেট সেক্টর লেড একটা ইকোনমিক গ্রোথ, জনাব মুরুব সাইফুর রহমান, ডক্টর আকবর আলী খান এবং তৎপরবর্তী অর্থ সচিবরা যারা ছিলেন, তারপরে এদেরকে অনেকটা কৃতিত্ব দিব। তো সেই ক্ষেত্রে তারা এই সংস্কারগুলোর পুরোদায় ছিল ডেভেলপমেন্ট পার্টনাররা। সুতরাং সেইটা কিন্তু সরকার কিংবা বিশেষ করে আর্থিক খাতে যতগুলো পরিবর্তন হচ্ছে, হয় আইদার তার যিনি ড্রাইভ করছেন তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে ছিলেন, ছোট ছোট উপশাখাগুলো কিংবা প্রত্যেকটা ইনিশিয়েটিভের পিছনে বিশ্বব্যাংক, তা না হলে বিলেতের এফসিডিও, তা না হলে এশীয় উন্নয়ন ব্যাংক, তা না হলে ইউএনডিপি, তা না হলে আইএফসি কাজ করছে। তো সেই ক্ষেত্রে কিছুটা পরিপূরকের ভূমিকা পালন করছে। এই জন্য সংস্কার কমিশন না হলেও কিন্তু আর্থিক খাতের সংস্কারগুলো, প্রণিধানযোগ্য সংস্কারগুলোর ক্ষেত্রে একটা প্রণোদনা সৃষ্টি হয়েছে। এটাগুলো একটা। দ্বিতীয় হচ্ছে শিক্ষা কমিশন হওয়া উচিত ছিল কিনা, অবশ্যই আমি তো আলোচনাই বললাম। এটি কেন হলো না, কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে বাজেট পদ্ধতিতে কেন আমরা পরিবর্তন করতে পারলাম না, এনবিআর নিয়ে যেটা হলো, এনবিআর নিয়ে আমরা কেন গুফাপ করলাম, তার কারণ একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনাররা ছিল কিনা, দ্বিতীয় হচ্ছে যিনি পরিবর্তনটা করছেন তার ডেস্টিনেশন মডেল নিয়ে কোনো ধারণা আছে কিনা। আমাদের জাতীয় সমস্যা এখন সবচেয়ে বড় যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যারাই আসুক না কেন, তারা যদি গন্তব্যস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, তারা কিন্তু কোনো পরিবর্তন ড্রাইভ করতে পারবেন না। কারণ আপনি কিন্তু কন্টিনিউয়াসলি দৌড়াতে পারবেন না, আপনাকে গন্তব্য সম্পর্কে স্বচ্ছতা থাকতে হবে। এই কারণেই অনেক সময় যদি উদ্যোগ নেওয়া হয়, উদ্যোগগুলা আমরা পালন করতে পারছি না। আপনাকে আমি বলি, আপনি দেখেন আমাদের স্বাধীনতার 54 বছর পরে আমাদের যে গাইডিং রুল, আমরা যে গার্মেন্টসের এক্সপোর্ট, আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমরা দেখেন ট্রাম্প প্রশাসনের সাথে একটা সমঝোতা যাওয়ার জন্য আমরা কত কাজ করেছি। তো সেই ক্ষেত্রে এই যে সংস্কারটুকু, অর্থনীতির অগ্রগতিটুকু কারা ড্রাইভ করছে? এখন কেন হলো না? এনবিআর বলেন, বাজেট যেই পদ্ধতিতে করা হয় সেই বাজেটের ইফেক্টিভনেস, এইড যে পাই আমরা, এইড ইফেক্টিভনেস রিভিউ, সেগুলা করার মতো লোক কিন্তু নতুন আমরা সৃষ্টি করতে পারিনি। ওনারা এখনও আগের সরকারের শ্যাডোতে আছেন। আগের সরকার বেঁচে গেছিল কেন? কিছু কিছু ডেভেলপমেন্ট পার্টনার জনগণের দিকে তাকিয়ে, আপনার মনে আছে কিনা, আওয়ামী লীগের সময়ও কিন্তু IMF-এর মিশন প্রধানরা বক্তব্য রেখেছে যে আমরা তো একটা মেম্বার কান্ট্রির গরিবদেরকে বঞ্চিত করতে পারি না। উই মে নট লাইক দ্য রুলিং পার্টি, বাট ওই গরিব কৃষক, ওই গরিব শ্রমিক, ওই গরিব কর্মকর্তা, রিক্সা পুলার, সে তো কোনো অপরাধ করে নাই। সুতরাং আমরা IMF-এর একজন সদস্য রাষ্ট্র হিসাবে, বিশ্ব ব্যাংকের একজন সদস্য রাষ্ট্র হিসাবে মিনিমাম পসিবল এইড ডিসবার্সমেন্ট আমাদের থাকবে। দ্বিতীয় হচ্ছে কি, আমলাতন্ত্র, জনপ্রশাসন, তারা ভালো। জনপ্রশাসনে একটা ছোটোখাটো অতীতকাল থেকে শুরু করে মানে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। জনপ্রশাসনের যারা একটু লেখাপড়া করতে পারে,
যারা একটু ইংরেজি বলতে পারে তাদের মধ্যে মনে হয় আমার 70% বিদেশে পড়াশোনা করে এসছে। এটা কিন্তু বিরাট একটা। কিন্তু তারা এসে কি দেখলো? তারা এসে দেখলো লেখাপড়া না, ফাইল নোট না। আমরা যদি ইফ উই ডু নট টো অ্যাকর্ডিং টু দ্য মিউজিক অফ রুলিং পার্টি উই আর নো বডি। তারা কিন্তু এটা প্রোটোকল ডিবেন আমলাতন্ত্র, আমাদের জনপ্রশাসন, সামরিক বাহিনী তো আরও বেশি। তারা কিন্তু বসকে দেখে। তো বসরা, মেন্টাররা মন্ত্র দেয়, এগুলো দরকার নেই আলোচনা করার। মন্ত্রী মহোদয় যা বলে, প্রধানমন্ত্রী যা বলে, উনি সব জানে, আমার মা সব জানের মতো। সুতরাং মেনে নাও। তো মানতে মানতে ওনারা গেল 15 বছরে প্রায় নিজেদের যে ক্রিয়েটিভিটি ওটা ওনারা হারিয়ে ফেলেছেন। যেই কারণে আপনি দেখবেন কি, মানে খারাপ ভালো বলছি না আমি, আপনি দেখবেন প্রশাসনে 82 ব্যাচ। তো যারই প্রমোশন দরকার এডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি, দে ফার্স্ট লুক ফর, আমি দেখেছি আমাদের বন্ধুদের মধ্যে, নট দ্যাট যে 82 ব্যাচের ওনারা ভালো না, ওনারা অনেক কষ্ট করেছেন, অনেক অত্যাচার সয়েছেন গেল 15-16 বছরে। কিন্তু ওই যে আমার ছোট ভাইরা, আপনার বন্ধুরা যারা জনপ্রশাসনে আছেন, তারা কিন্তু ওই 82 ব্যাচের স্যারদেরকে খুঁজছেন। ওই স্যারদের সাথে যদি কেউ কাজ করে থাকেন আরও পোয়া বারো। তো তারপরে কিন্তু ওই 82 ব্যাচের স্যাররা যদি 82-র মধ্যে আটকে থাকেন, তারা যদি 2025-এ না উত্থাপন না ঘটাতে পারেন, যে জগতে আমরা এআই নিয়ে কথা বলছি, আপনার ছেলে এআই নিয়ে আমার জবটাকে রিপ্লেস করতে পারবে কিনা ভাবছে, আমেরিকার ভালো ইউনিভার্সিটিতে পড়ার পরেও। কিন্তু সে ভাবছে কি জানি হয়, আমি যখন পাশ করে বেরোবো, হয়তো আমি যদি ব্যাংকে জয়েন করতে চাই, ব্যাংকের হয়তো ওই পোস্টটাই থাকবে না। আমি যদি অ্যানালিটিক্সে জয়েন করতে চাই, ওই পোস্টটাই হয়তো থাকবে না। তো ওইখানকার পলিসি মেকাররা চিন্তা করছে 2025-কে বসে 35-এ কী হবে, 50-এ কী হবে। আর আমরা খুঁজছি আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য, নাথিং এগেন্সট দেম। 82 ব্যাচের স্যারদের মধ্যে কেউ আমার বস ছিল কিনা, কিংবা জিল্লুর ভাই 82 ব্যাচের কাউরে আপনি চিনেন কিনা, আমার কথা একটু বলে দেন। এমনকি আমাকে উপদেষ্টা মণ্ডলীরও কেউ বলেছে, যারা আমাদের সাথে সখ্যতা রয়েছে, যে একটা মেধাবী কর্মকর্তাকে হয়তো আমি পড়িয়েছি এনডিসিতে কিংবা পিএটিসিতে, আমি নিশ্চিত জানি অত্যন্ত ভালো একজন কর্মকর্তা, বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। আসলে ব্যুরোক্রেসি একটা বড় সমস্যা কিনা? ব্যুরোক্রেসি যেমন আগে বলেছি, রাজনীতি সমস্যা, মাইন্ডসেট, যে রাজনীতি জানে না যে আমি আসলে দেশটাকে কোথায় নিয়ে যেতে চাই। আমি কি আওয়ামী লীগের সময় চরম সমস্যায় ছিলাম, সো আমি মুক্তি পেয়েছি আওয়ামী শাসন থেকে, এখন আমি যাই করি দেশবাসী মেনে নিবে, আসলে সত্য না। আমরা অলরেডি কিন্তু বিরাট একটা অংশ থেকে আপনাকে বলেছি, আমাদের কারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, কারা ইংল্যান্ডে যাচ্ছে, কারা জার্মানিতে যাচ্ছে, কারা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, কারা এমনকি চায়নায় যাচ্ছে পড়াশোনা করতে, তারা কিন্তু 90% হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ, বিশেষ বিশেষ বিভাগ, আর বেশিরভাগ হচ্ছে কিন্তু ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টরা, স্কলাস্টিকা, আগা খান, এদের স্কুল, সানবিমস, এরাই ইংলিশ মিডিয়াম। সো ওরা কিন্তু অলরেডি এলিনিয়েটেড। ওদের জন্য আপনি দেখেন কোনো অনুষ্ঠান নাই, ওদের জন্য ওরা প্রতিনিয়ত, এবং ওরা যখন বাইরে যাচ্ছে ওরা ভালো জায়গায় পড়তে পারছে, ওরা চান্স পাচ্ছে, ওদের হয়তো ইচ্ছাও ছিল, সেটা আজকের প্রাসঙ্গিক আলোচনা না, দেশে এসে সেবা করা, কিন্তু ওদের জন্য কোনো সুযোগ দিতে পারছি না। আপনি দেখেন আমাদের মেডিকেল কলেজগুলোতে, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা হাতে গোনা ছাত্রছাত্রীরা চান্স পায়। মেডিকেলে তো চান্সই পায় না, 1 2 5 জন। কারণ ওই যে রাজধানীর নাম জিজ্ঞাসা করে, মহাস্থানগড়ের কোথায় অবস্থিত জিজ্ঞেস করে, ওরা পারে না। কিন্তু ওরা গিয়ে ইউসি বার্কলেতে দেখেন টিচার হয়ে যাচ্ছে। ওরা যে এমআইটিতে, হার্ভার্ডে ঢুকে পড়ছে, বিখ্যাত কলাম্বিয়াতে ঢুকে পড়ছে, স্ট্যানফোর্ডে ঢুকে পড়ছে, অনেকে টিচার হয়ে যাচ্ছে, অনেকে গুগলে, মাইক্রোসফটে জয়েন করছে উচ্চ পদে। তো এই যে একটা গ্রুপ এলিনেটেড হয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রশ্ন করছে, তারা আপনার মতো আমার মতো টক শোতে আসে না, কিন্তু তারা প্রশ্ন করছে, হাউ ডু ডিসাইড অন ইউর ক্যাবিনেট আঙ্কেল, ক্যাবিনেট কীভাবে, এই যে ইলেকশন হবে কিসের ভিত্তিতে অর্থমন্ত্রী হবে, হোয়াট ক্রিডেন্সিয়াল, হোয়াট কম্পিটেন্স, হোয়াট ব্যাকগ্রাউন্ড, তাই না, হোয়াট ভিন্টেজ, এরা জিজ্ঞেস করে। এখন হয়তো
তো ওইটা যদি আপনি যদি স্বপ্নের ক্যাবিনেট দাঁড় করাতে হয়, আপনার এখনই দাবার গুটি খেলা শুরু করতে হবে, চিন্তা করতে হবে। এবং আমি যখন দলটি যখন ক্ষমতা যাবে 2026 সালে, পৃথিবীর জিও পলিটিক্স কী হবে, জিও ইকোনমিক্স কী হবে, ইকোনমিক প্রায়োরিটি কী দাঁড়াবে, এক্সপোর্ট প্রায়োরিটি কী দাঁড়াবে, এক্সপোর্ট বাস্কেটে আমি কিভাবে চেঞ্জ আনবো। আমাদের সামনে এখন সবাই বলছে, উপদেষ্টা পরিষদ বলেছে গার্মেন্টসের বাইরে 4টা পণ্য, সেই 4টা পণ্যকে আমরা কিভাবে মেজর পণ্যে রূপান্তরিত করবো, রপ্তানি পণ্য, কে চিন্তা করবে, ইপিবি নাকি আমাদের বাণিজ্য মন্ত্রী? তাহলে ওই বাণিজ্য মন্ত্রী কে হবে? সেই নতুন বাণিজ্য মন্ত্রীর মধ্যে এআই দিয়ে দেখতে হবে আমার যে কি কি কম্পিটেন্স প্রয়োজন তার। তো সেইখানে আমার জন্য মানে সামঞ্জস্যপূর্ণ রাজনীতি লাগবে, সামঞ্জস্যপূর্ণ জনপ্রশাসন লাগবে। প্রয়াত লতিফুর রহমান সাহেব একটি কথা বলতেন, আমাদের ব্যবসায়ী নেতা, এমসিসি এর প্রেসিডেন্ট, উনি আমাদেরকে একটি কথা বলতেন। আমি একবার এফবিসিসিআই একটা অনুষ্ঠান করেছিল বিগত সরকারের সময়, যে তো উনি যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো পরে আমি ওনাকে একটু ভ্রুকুটি করলাম আইসিসি মিটিংয়ে, স্যার আপনি তো ঠিকই গেলেন। ওনাকে আমরা ভাই বলতাম, শামীম ভাই। তখন উনি আমার বললেন, রাষ্ট্রের একটা চরিত্র থাকে মামু। চরিত্রটা কি হয়? মানবতামূলক চরিত্র, আরেকটা হচ্ছে চরম রুষ্ট চরিত্র। রুষ্ট চরিত্র কখন দাঁড়ায় রাষ্ট্রের? যখন নাকি রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায়। তো আমাদের বিগত সময়ে রাষ্ট্র সরকার একাকার হয়ে যাওয়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারের প্রতিষ্ঠানে পরিণত হওয়াতে সরকার যেটা চাইতো না, রাষ্ট্র সেটা চাইতো না। রাষ্ট্রের পুরো রাষ্ট্রযন্ত্র ওই ব্যক্তির বিরুদ্ধে কাজ করত। ব্যক্তির বিরুদ্ধে কাজ করা মানে কি? তাকে চট্টগ্রাম পোর্টে হয়রানি করা, মাল রিলিজ না করা, যে কোনো মূল্যে ফাইল রিজেক্ট করে দেওয়া, তারপরে ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া, এইচএস কোড চেঞ্জ করে দেওয়া। আমি জানি না আপনারা কতটুকু ওয়াকিবহাল, আমরা দেখেছি ব্যবসায়ীদেরকে কীভাবে হয়রানি করতে হয়। সো এই যে রাষ্ট্রের যে একটা রুদ্র মূর্তি, তাকে অ্যাভয়েড করা, তাকে আবার রাষ্ট্র পুনর্গঠন, যেটা শুরুর দিকে আলোচিত হয়েছিল, কিন্তু আমরা পরে কিন্তু দেখলাম কি কারণকে, এটার কারণ হচ্ছে যারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন, অধ্যাপক ইউনূসের ভাষায় নোবেল লরিয়েট, তার ভাষায় যারা তার নিয়োগকর্তা, they did not have any visibility about the destination, কোথায় আমরা যাইতে চাই, আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা আয় বৈষম্যকে কিভাবে কমাবো, আমরা গ্রামীণ অর্থনীতি থেকে ট্রান্সফার অফ ট্রেডটা কিভাবে করব, আমরা মানে এগ্রিকালচারের পক্ষে টার্মস অফ ট্রেডটাকে পরিবর্তন কিভাবে করব, আমরা গ্রামীণ নারী উদ্যোক্তাদেরকে কি কি পলিসি চেঞ্জ করে তাদেরকে সম্মুখভাগে নিয়ে আসব, আমরা স্টার্টআপ কিংবা তরুণ উদ্যোক্তা যাদের একমাত্র ডেস্টিনেশন হচ্ছে যে আমেরিকা চলে যায় থেকে যাওয়া, তাদেরকে যে আমরা ধন্যবাদ দিব। আমরা যেমনটি বাংলাদেশের এই অবস্থার জন্য ধন্যবাদ দেই পোশাক শিল্পের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেরকে, আমাদের কৃষক ভাইদেরকে, প্রবাসী শ্রমিকদেরকে, এই তিনজনকে আমরা, তাদের তিনজন অশিক্ষিত না হলেও স্বল্প শিক্ষিত, অশিক্ষিত কেউ না হলে উৎপাদন করতে পারতো না। সুতরাং তারপরে আমাদের ধন্যবাদ দিতে হবে ভবিষ্যতের জন্য আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেমকে। প্রত্যেকটা স্টার্টআপের যারা প্রতিষ্ঠাতা, তাদের দেখেন আপনি, তারা হয় আইবিএ, তারা না হলে বুয়েট, তারা না হলে আইউটি, তারা না হলে বিউপি, তারা না হলে ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স, নর্থ সাউথের কম্পিউটার সায়েন্স। এই ছেলেগুলার মানে ইউজুয়াল ডেস্টিনেশন কোথায় ছিল? নর্থ আমেরিকা। তারা যে নর্থ আমেরিকায় না গিয়ে তারা এখানে স্টার্টআপ খুলেছে, তরুণ উদ্যোক্তা, তারা টেকনোলজি ভিত্তিক, ফিনটেক ভিত্তিক উদ্যোক্তা, তারা উল্টো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিলিয়নস অফ ডলার আনছে বাংলাদেশে ইকুইটি। আমরা তাদের জন্য পলিসি করব। কে পলিসি করবে? ওই অভ্যুত্থানকারীরা। সো এগুলার কিন্তু ইস্যু, অভ্যুত্থান করার দরকার আছে, আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে। কিন্তু বাংলাদেশ 10 বছর পরে কোথায় দাঁড়াবে বিশ্ব পরিমণ্ডলের পরিবর্তন সাপেক্ষে, সরকার ধারণা আছে? সরকার নামানো আর সরকার চালানোর মধ্যে অনেক পার্থক্য। সরকার চালানো না, ভবিষ্যতের সরকার বিনির্মাণ। যেই সরকার প্রাধিকার হিসাবে আমাদের তারুণ্যের কর্মসংস্থান, আমাদের আয় বৈষম্য কমানো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, শুধু না জেহাদকে বাস্তবায়ন করা, এবং আমাদের
দুর্বল প্রতিষ্ঠানগুলোকে ওরে নবীন, ওরে কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা বলে উত্থিত হবে, তাদের পক্ষে টার্মস অফ ট্রেডকে প্রতিস্থাপিত করবে। তো বাংলাদেশে ব্যাংকিং সেক্টর একেবারে ভেতরকার মানুষ এবং ছিলেন, এখনো কম বেশি ব্যাংকিং সেক্টরে আপনার ভূমিকা কম বেশি। এক সময়কার এই ভাইব্রেন্ট সেক্টরটি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, অনেকেই আস্থাহীনতার মধ্যে আছেন, আস্থা রাখতে পারছেন না। অনেক ব্যাংক দুর্বল হয়ে গেছে, কোন এক ব্যাংককে আরেক ব্যাংকের সঙ্গে মার্জ করার আলোচনা হচ্ছে। বাট কিছু কিছু শৃঙ্খলা ফিরে আনবার চেষ্টা হলো। অনেকেই মনে করেন যে আসলে চরম একটা বিশৃঙ্খলার মধ্যেই ব্যাংকিং খাত আছে। সত্যি কথা আপনাকে আমি বলি, আমি আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি যে শুধু বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী তা না, গ্লোবাল ব্যাংকের প্রথম বাঙালি স্পিকিং সিও তা না। আমি এই 90-এর দশকের মানে 80-র দশকের শেষ থেকে 90 দশকের শুরু থেকে যতগুলো সংস্কার হয়েছে আর্থিক খাতে, মূলত বিশ্বব্যাংকের সহায়তায় কিছুটা এক দুটিতে জাইকা ছিল, ইউএসএআইডি ছিল এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ছিল, তাদের সাথে একযোগে কাজ করেছি। শুরুতে এফএসআরপি, ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট, সেটা চালনা করেছিলেন কাজী ফজলুর রহমান, একজন সচিব ছিলেন, আপনাদের মনে আছে, এবং নজরুল হুদা পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হয়েছিলেন, এখন রূপালী ব্যাংকের চেয়ারম্যান। ওনারা অনেকেই কাজ করেছেন, মরহুম আল্লাহ মালিক কাজিমি, ডক্টর আকবর আলী খান, ব্যাংকিং সেক্রেটারিরা যারা ছিলেন অতীতে, এদের অর্থ সচিবরা, তারা একযোগে কাজ করেছেন। এবং আমি দেখেছি তখন থেকেই যে এফএসআরপি করেছি, তারপরে এসেছিল সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং প্রজেক্ট, সেই অফসাইট সুপারভিশনকে স্ট্রেংথেন করা, অডিটকে স্ট্রেংথেন করা, সেই প্রজেক্ট আবারও বিশ্বব্যাংকের সৌজন্যে। তৃতীয় আমরা দেখেছি কমার্শিয়াল ব্যাংক স্ট্রেংথেনিং প্রজেক্ট, সেইটা বিশ্বব্যাংকের সৌজন্যে ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে। তারপরে আমরা দেখেছি আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংক, স্টেট ওন বাণিজ্যিক ব্যাংকের মানে ওয়ার্ল্ড ব্যাংকের সৌজন্যে স্ট্রেংথেনিং প্রজেক্ট, সেগুলো আমরা দেখেছি। আমি যেটা দেখছি, তো আমরা সঙ্গত কারণেই চেয়েছিলাম যে স্টেট ওন সেক্টরকে আর বাড়াবো না, তাকে দিয়ে লাভ হবে না। সারা পৃথিবীর এই গতি প্রকৃতি চলে গিয়েছে অন্যদিকে। কারণ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক আমরা দেখেছি প্রচুর ডিকটেটেড লোন, প্রচুর কমান্ডেড লোন, যেটা থেকে মুক্তি চেয়েছিল বিশ্বব্যাংক। বলেছে তোমরা যদি বাজেটারি অ্যালোকেশন চাও, তোমরা যদি রিক্যাপিটালাইজেশন চাও, তো আমরা আর স্টেট ওন ব্যাংক দেখতে চাই না, আমরা দেখতে চাই প্রাইভেট সেক্টর ব্যাংক। কিন্তু বাংলাদেশের দুষ্ট রাজনীতির জন্য এবং দুষ্ট রাজনীতির করাল গ্রাসে অর্থনীতি যেহেতু পঙ্কিলতার আবর্তে পড়ে গিয়েছে, আপনি জানেন, এটি আপনার প্রশ্ন ছিল, সেই ক্ষেত্রে যাদেরকে আমরা ব্যাংকের লাইসেন্স দিলাম তারাও কিন্তু ওই দুষ্ট রাজনীতির সাইড ইফেক্ট দ্বারা প্রভাবিত, যার কারণে তারাও কিন্তু ক্ষমতাসীনদের কাছে নিজস্ব হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য, এমনকি ইলেকশন করার জন্য। আমার একটা উপলব্ধি যে এত লোক ব্যবসায়ীরা রাজনীতি করতে চায় কেন, এবং দিস হ্যাজ ক্রিয়েটেড এ সিরিয়াস ডিসকাশন ইন দ্য করিডোর। নো ওয়ান্ডার যে এই যে ব্যবসায়ীরা রাজনীতি করতে চাওয়া, যার কারণে যেই কারণে বিশ্ব ব্যাংক কিংবা আইএমএফ কিংবা এডিবি বলেছে যে আরও ব্যাংকিংয়ে প্রতিযোগিতা আনার জন্য প্রাইভেট সেক্টর অপারেটরদের নিয়ে আসো, কিন্তু প্রাইভেট সেক্টর অপারেটররা ওই খাস্তর থেকে মুক্তি পায় নাই। যাদেরকে লাইসেন্সটা দেওয়া হয়েছে দে ওয়ার অল পলিটিক্যাল ক্রোনিস, যেই কারণে আমরা মাইগ্রেশন অফ বেস্ট প্র্যাকটিস করতে পারি নাই ভারত থেকে, ইন্দোনেশিয়া থেকে, ফিলিপাইন থেকে, থাইল্যান্ড থেকে, যেই কারণে ওই সমস্ত দেশও বিশ্ব ব্যাংক কিংবা আইএমএফ বলেছিল প্রাইভেট সেক্টরের কম্পিটিশন বাড়াও, লেট প্রাইভেট সেক্টর টেক দ্য লিড। আমাদের প্রাইভেট সেক্টর আসলে সরকারি সেক্টরের দোষ গুণ নিয়ে বড় হয়েছে, তো এটা আরেকটা কারণ। তৃতীয় জিনিসটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণে কিংবা নজরদারি প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে, সেটার দুইটা কারণে হয়েছে। একটা কারণ হচ্ছে গভর্নর নিয়োগ প্রক্রিয়াটা কি স্বচ্ছ কিংবা প্রতিযোগিতামূলক করা হয়নি, হয় দলীয় ভাবাদর্শে আপ্লুত কাউকে শিক্ষককে গভর্নর বানানো হয়েছে, না হলে ওই যে ব্যুরোক্রেটরা যারা ওই যে
82 ব্যাচ, 79 ব্যাচ, 77 ব্যাচ ওইভাবে চলে। তাদের কোনো ধারণা নাই। আমরা একটি কথা এখানে না বললেই নয়, আমরা আপনি বোধহয় নিঃসন্দেহে জানেন, কোনো ঘটনা ঘটলেই সরকার কি করে, তদন্ত কমিশন গঠন করে। তো আর্থিক খাতের তদন্ত কমিশন হয়েছে আতিউর রহমান সাহেবের এই পাচারের পরে, মুদ্রা পাচারের পরে বাংলাদেশ ব্যাংকের। কারো বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, ওনারা অত্যন্ত ভালো মানুষ। ওনাদের একজন সাবেক গভর্নর, একজন বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক তদন্ত কমিটিতে, যারা তদন্ত কমিটিতে, একজন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের অতিরিক্ত সচিব। প্রত্যেকেই সজ্জন মানুষ, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু ওনারা কি ইনভেস্টিগেশন করবেন? সুইফটের MT-202 মাধ্যমে টাকা পাচার হয়েছে কিনা, মেকার চেকার কে সই করেছিল, কে অ্যাপ্রুভাল দিয়েছিল, কে ডেটা মাইনিং করেছিল, কে টেলেক্সটা পাঠিয়েছে, কোন আইনের মাধ্যমে এটা চলে। আপনার কি মনে হয় ওনাদের কেউই ট্রেজারি ম্যানেজমেন্ট, ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, ট্রেজারি ফ্রড, সুইফটের MT-202 অভিজ্ঞ? পৃথিবীর কোথাও কোনো তদন্ত কমিশন ফরেন্সিক ইনভেস্টিগেশন ছাড়া হয় না। আর পৃথিবীতে এখন ফরেন্সিক ইনভেস্টিগেশন মানেই হচ্ছে অ্যাকাউন্টিং ফার্ম, অডিট ফার্ম, কিংবা CBI, CID ফরেন্সিক এক্সপার্ট আছে। বাংলাদেশের কিন্তু হেস্ট নিয়েও CID রিপোর্ট ওয়াজ মাচ মোর অ্যাকসেপ্টেবল দেন দি বুদ্ধিজীবী ভিত্তিক তদন্ত কমিটি, যেটা কুড নট ডু এনিথিং। তো এই যে আরেকটা কথা বললাম আপনাকে, যে প্রযুক্তির যুগে প্রযুক্তি বিশেষজ্ঞ আছে কিনা, কিংবা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে কিনা। সো আমরা এখনও কিন্তু, আমাকে নিজ উপদেষ্টারা নিজেরা বলেন, এখন যারা আগে সরকারি কর্মকর্তা ছিলেন, তাদের 90% সময় চলে যাচ্ছে ফাইল অ্যাপ্রুভ করে। ওনারা নতুন কথা ভাববেন কখন? নো ওয়ান্ডার কোনো অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার হয়নি, শিক্ষা ক্ষেত্রে সংস্কার হয়নি। ইনফ্যাক্ট আপনি কিন্তু একজনকে শুনেন নাই এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বকনিষ্ঠ সরকারি কর্মকর্তা যারা পাবলিকলি এপিয়ার করেন, দুর্নীতির বিরুদ্ধে জোরে সোরে কোনো শুনেছেন? এই গেল 13 মাসে একবারও শুনেননি। তাইলে প্রযুক্তির কথা বললাম, দুর্নীতি বিরোধী উদ্যোগের কথা বললাম, এইড ইফেক্টিভনেসের কথা বললাম, শিক্ষার কথা বললাম, অর্থনৈতিক ব্যবস্থাপনার কথা বললাম। সুতরাং এইটার জন্য ব্যাপক পরিবর্তন দরকার। এখন ব্যাপক পরিবর্তনের কাণ্ডারি কারা হবেন? কাণ্ডারি যদি বেশিরভাগ আসেন ওল্ড স্কুল থেকে, স্কুল অফ থট থেকে, চলবে না। ওনারা এই রেজাল্টই দিবেন। হয়তো তাদের মধ্যে কেউ ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি করবেন না, এটাই ওনারা হায়েস্ট অবদান রাখতে পারেন। আমি এখনও বিশ্বাস করি যিনি আমাদের উপদেষ্টা মণ্ডলীতে কিংবা নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা আছেন, তাদের প্রধান গুণ হচ্ছে, যেটা আমরা হয়তো মনে রাখবো, যদি মনে রাখি ওনাদেরকে, ওনারা ব্যক্তিগত পর্যায়ে পকেটে টাকা নেননি, কিংবা বিদেশে ওনাদের কোনো অ্যাকাউন্ট নাই, কিংবা বিদেশের অ্যাকাউন্ট থাকলেও ছাত্র জীবনে যদি থেকে থাকে, পেশাগত জীবনে যদি থেকে থাকে, ওইখানে বাংলাদেশের গরিব মানুষের টাকা পাচার করেননি। এইটাই আমাদের সর্ববৃহৎ পাওনা। কিন্তু আমাকে হেতা নয় অন্য কোথাও ওখানে পৌঁছে দিবে, আমাকে AI ওয়ার্ল্ডে কিংবা ধরেন ব্লকচেন ওয়ার্ল্ডে আমাকে বেঁচে থাকা শেখাবে। আমার কোন পেশা থাকবে, কোন পেশা থাকবে না, কোন পেশা থাকবে না বলে আমি ইউনিভার্সিটিতে ওই পেশা পড়ানো বন্ধই করে দিব এখন। আবার নতুন 2035 সালে যে পেশাটা উচ্চকিত হবে, সেই পেশার জন্য এখনই কোর্স কারিকুলাম তৈরি করে ফেলবো। দরকার হলে বিদেশ থেকে ফরেন এইড এনে USAID-কে বলবো, কিংবা US এম্বাসিকে বলবো, ভাই আমার ফরেন এইডের দরকার নাই ভাই, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট 2035 সালে কি পড়ানো উচিত বিশ্ব বাজারের জন্য আমার ছাত্রছাত্রীদেরকে তৈরি করে দেওয়ার জন্য, সেই কারিকুলাম ডেভেলপ করার জন্য তুমি ভাই স্ট্যানফোর্ড থেকে, কার্নেগি মেলন থেকে, MIT থেকে, ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে 3 জন শিক্ষক এনে দাও ভাই। যেই সরকার এটা চাইতে পারবে, যেই সরকার শিক্ষামন্ত্রী নিয়োগ দিবে ওই ধরনের লোককে, সেই সরকারেই ওই যে আপনার ছেলে, আমার ভাগ্নি চলে যাচ্ছে আর নতুন বাংলাদেশের সাথে রিলেট করতে পারছে না, ওরা যদি আবার সম্পৃক্ত করতে পারি, তাইলে হবে ভবিষ্যতের জাতি গঠনের প্রক্রিয়ার শুরু। তা না হলে
ভবিষ্যৎ যদি আপনি পড়তে না পারেন, ভবিষ্যতের দেওয়ালে লিখন যদি পড়তে না পারেন, আপনার রেগুলেটরি বডিতে যদি আগের দিনের ফার্স্ট ক্লাস ফার্স্টরা আসে, আগের দিনের পিএইচডিরা আসে, তারা তো এলিনিয়েটেড হয়ে যাবে, তারা তো চলতে পারবে না, মানে মানে পায়ে পা ফেলে। কারণ পৃথিবী তো বদলে গেছে, অনেক বদলে গেছে, তাই না? অনেক এই পৃথিবী বদলে গেছে। আমরা কিন্তু 40 বছর আগে গানটা শুনেছিলাম, সম্ভবত মান্নাদের গান, তাই না, কিংবা হেমন্তের গান। তো এই 40 বছর পরেও আমরা এসে বলতে হচ্ছে যে আমাদের সরকারের নিয়োগ প্রক্রিয়া, আমাদের গভর্নরের নিয়োগ প্রক্রিয়া, আমাদের অন্যান্য নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সংস্থা নিয়োগ প্রক্রিয়া, এমনকি আমাদের ওই যে আমার এক বন্ধু, ছোটবেলার বন্ধু ক্যাডেট কলেজের, তার মেয়ে আমাকে প্রশ্ন করেছে, আঙ্কেল হাউ ডু ইউ ডিসাইড অন ইউর ক্যাবিনেট ফরমেশন, কে কোন মিনিস্টার হবে, কে আমাদের প্রযুক্তিমন্ত্রী হবে? বলেন, প্রযুক্তির দুনিয়া সবাই বলছে না, আপনার ছোট বাচ্চাও বলবে প্রযুক্তি। এত টাইম চলে যাচ্ছে স্মল স্ক্রিনে। তো এই স্মল স্ক্রিনের জন্য একটা গাইডলাইন তৈরি করার লোকটা কোথায়? ক্যাবিনেটের লোক লাগবে। আপনি দেখেন ভারতে আজকের থেকে প্রায় 20-30 বছর আগে একটা মিনিস্ট্রির নাম দিয়েছে। মিনিস্ট্রির নাম কি? হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি। এটার এখন নামকরণ করছে, ওরা চেঞ্জ করছে, চেষ্টা করছে নীতি আয়োগ থেকে, হিউম্যান ক্যাপিটাল মিনিস্ট্রি। এবং ওই মিনিস্টার ছিলেন মিস্টার কিরণ রেড্ডি, পরে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনার যদি মনে থাকে। উনি আমার একটু সুযোগ হয়েছিল ওনার সাথে একই প্লেনে পাশাপাশি বসে যাওয়া, একটা বিদেশি গেস্ট হিসেবে উনি মিনিস্টার ইন দ্য ওয়েটিং ছিলেন কংগ্রেস সরকারের। তো তখন উনি আমাকে বলছিলেন যে সবচেয়ে বেশি ইউনাইটিং ফ্যাক্টর কি? সেই ফ্যাক্টরটা হচ্ছে স্পোর্টস। আমি এই জন্য আমার হায়দ্রাবাদে স্পোর্টসকে আমি এনকারেজ করছি, মিস্টার রশিদ। আমি মনে করি আমাদের প্রধান কাজ হওয়া উচিত ক্রিকেট, ফুটবল, স্পোর্টসকে এনকারেজ করা। দেখবো যে এমনি তরুণদের মধ্যে একটা মিল এসে যাবে। আরেকটা বিষয় উনি আমাকে বলেছিলেন, মিস্টার কিরণ রেড্ডি, যে স্পোর্টস একটা মারাত্মক জিনিস শেখায়। সেটা কি? হেরে যাওয়া শেখায়, হেরে যাওয়াকে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করা শেখায়। আপনি দেখেন কিন্তু নির্বাচনে হেরে গেলে মারামারি লাগে, নির্বাচনে মনোনয়ন না পেলে মারামারি লাগে। স্পোর্টসে লিগে হেরে মারামারি করতে দেখেছেন কাউকে? ইউরোপিয়ান লিগে, ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু গ্রেসফুলি অ্যাকসেপ্ট করা শিখে পরাজয়কে। এই যে কিরণ রেড্ডি আমাকে আজকের থেকে সম্ভবত 20 বছর আগে কথাটি বলেছিলেন, 2005 সালে কিংবা 7 সালে, 18 বছর আগে। তো এই যে জিনিসগুলা আমরা তো ভাবা শুরু করি নাই। আমাদের, আপনাকে আরেকটা বলি, আমরা যখন মিসেস খালেদা জিয়া ভারতে যান, আমার সুযোগ হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। তখন নরেন্দ্র মোদীর সময়? না, অনেক আগে, মানে প্রধানমন্ত্রী থাকাকালীন 2001 থেকে 6 সালের মধ্যে জনাব মোর্শেদ খান যখন ফরেন মিনিস্টার ছিলেন, তখন আমি ওই প্লেনে গেলাম। স্বাভাবিকভাবে আমাদেরকে রেলিগেট করে দেওয়া হলো। আমরা বিজনেস ক্লাসে ছিলাম, বলা হলো যে এটা প্রাইম মিনিস্টার ফ্লাইট, সুতরাং মানে তোমরা ইকোনমিতে চলে যাও, প্রথম দিকে সারিতে। ভালো, হুইচ ইজ ওকে, এটাই স্বাভাবিক হওয়া এবং স্বাভাবিকভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল। কিন্তু মিস্টার মোর্শেদ খান যেহেতু আমাকে চিনতেন, উনি এসে বলেন, বলো 3টা বিষয় বলো, যে এই যে কি বলবো, তোমার থেকে 3টা পয়েন্ট দাও। যখন নাকি মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাউন্টার পার্টকে দেখা করবেন কিংবা আমি আমার কাউন্টার পার্টের সাথে মিটিং করব, তখন তুমি পয়েন্ট দাও। তো আমি 3টা পয়েন্ট দিয়েছিলাম। আজকে আমার অনেক দিন পরে আপনি আমাকে এই সুযোগটা দিয়ে আমাকে পিছনে নিয়ে গেলেন আপনি। আমি 3টা পয়েন্ট দিয়েছিলাম। স্যার, আমাদের এখানে ভারতে স্কলারশিপ দেয় খুব কম, আইআইটিতে স্কলারশিপ দিত, আইআইটিতে পড়তে পেরেছে আমাদের কিছু ছাত্রছাত্রী। এটা আমাদের বিরাট উপকার হয়েছে। আইআইটি, ভারতের বিখ্যাত আইআইটি কানপুর, আইআইটি বোম্বে, আইআইটি চেন্নাই, এই সমস্ত জায়গায় বেশ কিছু বাংলাদেশের ছাত্রছাত্রী কিন্তু পড়েছে, তারা অত্যন্ত ভালো করেছে পরবর্তীকালেও। আমি বলেছিলাম, স্যার আইআইএমে একটা লোকও যেতে পারে নাই বাংলাদেশের, কোনো স্কলারশিপ পাই না আমরা, আপনি যদি একটু চালু করে দিতে পারেন। এটা 2 বলেছিলাম। আর 3rd বলেছিলাম, স্যার আমাদের একটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, অত্যন্ত একটা প্রাইম জায়গায়, ধানমন্ডিতে, একদম প্রাইম লোকেশনে এবং সুন্দর গাছগাছালি পূর্ণ ক্যাম্পাসের মতো। কিন্তু এই বিআইএমটা হচ্ছে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে। ওরা শুধু কিছু সংখ্যক নিম্ন পদস্থ সরকারি কর্মকর্তাকে ট্রেনিং দেয়,
আমি ওনাকে বলেছিলাম স্যার এই বিআইএমকে অবিলম্বে একটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে রূপান্তরিত করেন এবং আইএমকে বলেন টিচার লোন দিতে। তারা আন্ডার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আইএম কানপুর, আইএম আহমেদাবাদ, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত টিচার, আপনি জানেন কি না ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক জায়গায় হার্ভার্ডের উপরে আইএম, একটা দুইটা আইএম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা দুইটা আইআইটি এমআইটির উপরে চলে গিয়েছিল এক দুইবার। তাদের ইন্ডিয়া কি গঠন করেছে, ডেসপাইট অল দ্য আগলি পলিটিক্স অ্যান্ড এন্টি মুসলিম ইন্ডিয়া গঠন করেছে আইআইটি আইএম, যারা সারা পৃথিবীকে রুল করছে এখন, আপনার পছন্দ হোক আর না হোক। আমি বলেছিলাম স্যার আন্ডার এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বিআইএমকে মানে সত্যিকারের একটা বিআইএমএ তৈরি করেন, দেখবেন যে আপনার ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট তৈরি হবে। তো এইগুলা আমাদের দাবি এখন মানদাতার আমলের অস্ত্র ভোতা অস্ত্র দিয়ে সরকার চালালে আমি আপনি তো পুরো আলোচনায় প্রায় সবগুলো বিষয় কভার করছেন, কিন্তু আমি যদি আমাদের বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রেংথের জায়গা বলতে বলি এবং উইকনেস কিছু আপনি আইডেন্টিফাই করেছেন এবং বলেছেন, আবার যদি আমি আপনার কাছে জিজ্ঞেস করি যে স্ট্রেংথের জায়গা হচ্ছে আমাদের কিছু মুরব্বী আছে, ওনারা সত্যিকার অর্থে ভালো মানুষ, এখানে উপদেষ্টা মণ্ডলী তো এক দুজন আছেন, সত্যিকার অর্থেই ভালো চায় দেশের, এবং ওনারা যতটুকু পারেন ওনাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ভালো লোককে নেওয়ার চেষ্টা করেন এবং বিতর্ক থেকে উঠতে থাকার চেষ্টা করছেন। অনেকে বয়সের কারণে পেরে উঠছেন না, এত ভোলামনাস, আমরা যেহেতু অটোমেশন করি নাই, প্রত্যেকটা ফাইল ওনাদের কাছে যেতে হয় এবং এই সুযোগে সরকারি কর্মকর্তারা ডিসিশন না বন্ধ করে দিয়েছেন, যেহেতু ওনারা বুদ্ধিমান লোক, ভালো মানুষ, এটা একটা সো ভালো দিক। দ্বিতীয় ভালো দিক কি, অফকোর্স আমরা তো চিন্তাই করতে পারছিলাম না, আমাদের মধ্যে অনেকে তৈরি হয়ে যাচ্ছিল দেখা হবে 1941 সালে। আমরা আল্লাহর উপরে ভরসা করছিলাম যে একমাত্র হাসিনাকে সরাতে পারে যদি আল্লাহর কোনো বিধান আসে, তো সেইটা যে করেছে তারা, অবশ্যই একটা ভালো দিক হয়েছে। তৃতীয় জিনিসটা কি, যে আমরা প্রথমে যে একটা আশাবাদ সৃষ্টি করতে পেরেছিলাম যে বাংলাদেশে এই একটা ভালো কিছু হবে, এবং আপনি জানেন কি না একটা বাংলাদেশি ডায়াসপোরারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট গ্রুপ খুলে ফেলেছিল এবং তারা আমাদেরকেও ফোন করেছে, ফোন করে যারা নাকি ধরেন গুগলে কাজ করে, মাইক্রোসফটে কাজ করে, অ্যামাজনে কাজ করে, হার্ভার্ড থেকে পাশ করেছে, কার্নেগি মেলন থেকে পাশ করেছে, স্ট্যানফোর্ড থেকে পাশ করেছে, বিখ্যাত বিখ্যাত চাকরি করে, ওরা আমাদেরকে সম্পৃক্ত করেছিল। যে ওরা আমাদেরকে কেউ কেউ বলতো, প্রথম দিকে আমাদের প্রায় জুম কল হতো, বলতো উই আর এ ফোন কলে ওয়ে, কী করা উচিত। ওয়ার্ল্ড ব্যাংকের কিছু রিটায়ার্ড কর্মকর্তা যারা আমেরিকার ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করে ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করেছিলেন ওয়াশিংটন ডিসিতে, তারাও সম্পৃক্ত হয়েছিলেন, তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন উইদিন এ স্প্যান অফ 3 মান্থস 6 মান্থস। আপনাকে আরেকটা বলি, আমাদের এখানে কত যে নারী শিক্ষক, কত আধুনিক মনস্ক নারী শিক্ষক, নারী চিকিৎসক, নারী প্রকৌশলী সম্পৃক্ত হয়েছে আন্দোলনের সাথে, একজনও নাই। তো এই যে একটা ইনক্লুসিভ ইকোনমিক ম্যানেজমেন্ট, ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ এডুকেশান, ইনক্লুসিভ ম্যানেজমেন্ট তৈরি করব, তারা কারা, তারা কোথায়? এখন আমাদেরকে মনকে বড় করে, হৃদয়কে বড় করে, দিগন্ত প্রসারিত করে ভাবতে হবে। এটাকে আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের লোক আনবো, নাকি নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে আনবো, নাকি আমরা একটা সংমিশ্রণ ঘটাবো? আমরা একবার বলেছিলাম যে আইবিএ বুয়েটের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পোলাপানকে অর্থ মন্ত্রণালয়ের বাজেটের আগে 6 মাসের ইন্টার্নশিপ দেওয়া হোক, ফুললি পেইড ইন্টার্নশিপ, দিন রাত কাজ করবে, তারা বুঝবে। আমি আরেকটা উদ্যোগ নিয়েছিলাম 2007-08, আমরা ভেবেছিলাম রাষ্ট্র কিভাবে চলে, রাষ্ট্রের বাইরে, রাষ্ট্রযন্ত্রের বাইরে যারা যারা ভালো চিন্তা করে, ধরুন আপনার মতো, আপনি যদি চান যে আপনাকে একটু পরিচিত করে দিলাম যে রাষ্ট্রের একটা আগলি দিগও সহ্য করতে হয় আমাদেরকে গোপনে, রাষ্ট্রের একটা রুদ্র মূর্তি, মাঝে মাঝে রাষ্ট্রকে নিষ্ঠুর হয়ে যেতে চায়, কালী প্রতিমা আছে না দুর্গা, সেরকম হয়ে যেতে হয়, জিহ্বা বের করে আনতে হয়, এগুলোও করতে হয়। আবার পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক হাত ধরে এগিয়ে আনতে হয়, লিভ নো ওয়ান বিহাইন্ড,
এসডিজি গোলের মতো। Right. সো এই যে কাজগুলা করবে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়া রাষ্ট্রযন্ত্রের সাথে। সাংবাদিকদের মধ্যে বীরজন আছে, দে নিড টু নো হাউ এ সেন্ট্রাল ব্যাংক ইজ বিং রান। আমাদের বাচ্চারা বুয়েটে পড়ছে, কম্পিউটার সায়েন্সে, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়ছে, আইবিএতে পড়ছে, ফ্যান্টাস্টিক ডিবেট করে আমরা যখন যাই জাহাজ হয়ে। এনবিআর আমি বলেছিলাম বাজেটের আগে এনবিআরে 6 মাস থাকবা তোমরা, তোমাদেরকে সুযোগ করে দিব। দেখো ওরা চলে যাক, ওরা গিয়ে কানাডার রেভিনিউ বোর্ডে জয়েন করুক পাশ করে, ওরা চলে গিয়ে সুইডেনের ইকোনমিক্স স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে স্কলারশিপ নিয়ে ওরা সুইডেন গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টে জয়েন করুক। কিন্তু আমাদের তো একটা লোক বেড়ে গেল যে জানে সম্যক জ্ঞান বাজেট কীভাবে তৈরি হয়। বাজেটের 3 মাস আগে এনবিআর এর আঙ্কেলরা কী ধরনের কাজ করে, বাজেটের 3 মাস আগে অর্থ সচিবরা কীভাবে বাজেট লিখে, কিংবা বাজেটের প্রেজেন্টেশনটা কে তৈরি করে, এটা কি কন্ট্রাক্টে তৈরি করি নাকি অর্থ সচিব নিজে লেখে, অর্থমন্ত্রীর কতটুকু ইনপুট থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর কতটুকু ইনপুট থাকে। আপনি দেখেন যতগুলো দেশ পৃথিবীতে এগিয়েছে, বিকশমান অর্থনীতি, উন্নয়নশীল দেশ কিংবা স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশে হয়েছে, তাদের বেশিরভাগ দেশে, আপনাকে আবার আজকে বলে যাই, তাদের বেশিরভাগ দেশে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, এবং ওই অর্থমন্ত্রী হয় প্রাইভেট সেক্টর থেকে এসছেন, হয় এক্স গোল্ডম্যান স্যাক্স, নাহলে এক্স মর্গান স্ট্যানলি, নাহলে এক্স সিটি ব্যাংক। আজকে থেকে আপনি গবেষণা করেন আপনার সিজিএস এর মাধ্যমে, যতগুলা বিকাশমান দেশ এগিয়েছে, যতগুলো স্বল্পোন্নত দেশ এগিয়েছে, তাদের অর্থমন্ত্রী নির্বাচন দেখেন, তাদের গভর্নর নির্বাচন দেখেন, তাদের রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন দেখেন, আপনি দেখবেন তাদের 60% আফ্রিকাতে, এমনকি আমরা যাকে পছন্দ করতাম না এতদিন, পাকিস্তানে, ভারতে, শ্রীলঙ্কায়, ইন্দোনেশিয়ায়, তাদের রেগুলেটরি বডির চেয়ারম্যানরা কোত্থেকে এসছে, তাদের বড় বড় স্টেট ব্যাংকের লোকেরা, ন্যাশনালাইজড ব্যাংকের সিওরা, প্রাইভেট সেক্টরের কন্ট্রাক্ট নিয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে তারা জয়েন করেছে, সিটি ব্যাংকের এক্স সিওরা, ব্যাংক অফ আমেরিকার এক্স সিওরা, তারা প্রতিষ্ঠানকে পরিবর্তন করেছে। আমার এক কেমিস্ট্রির টিচার ছিলেন, আমাদের খুব প্রিয়, আমরা ওনার পেট বড় ছিল বলে হাস্যচ্ছলে বলি, পেটেরও ভিতরে ডালে চালে উত্তর অবশ্যই, দুষ্টামি করতাম ক্যাডেট কলেজে, মোটেই উচিত ছিল না। উনি একজন আমাদের পিতৃপ্রতিম লোক ছিলেন। তো উনি আমাকে একদিন ডাকলেন, এই তুমি তো ডিবেট করো টেলিভিশনে, জ্ঞান জিজ্ঞাসা করো, তাহলে তুমি বাংলায় কত পেয়েছো? আমি বললাম, স্যার বাংলায় পেয়েছি 72, একটাতে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 77। বলে যে শোনো, দুঃখ পেও না, আমি ভাবছিলাম তুমি লেটার পাবা, তুমি তো ভালো বাংলা পারো। তো আমি বললাম, স্যার পাই নাই, কি করব? বলে দুঃখ পাইরো না, এমন লোকের কাছে গেছে তোমার খাতাটা দেখার জন্য, হয়তো মফস্বলের কোনো স্কুলে, সেখানে ওই লোক জানেই না কতটুকু লিখলে 80 দিতে হয়। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার ওই টিচার, কেমিস্ট্রি টিচার মারা গিয়েছেন, পরে একটা ইংলিশ স্কুল চালাতেন ঢাকাতে। ওনার কথাটা আজকে মনে করলাম আপনার সূত্রে, যে আমাদের জানতে হবে ভাই কিভাবে স্কোরিং করব। আমাদের লোকেরা তো জানেই না, এই স্কোরিং করতে পারি না বলে আমাদের মেধাবীরা মানে মেধা লালন করতে পারছি না বলে তারা দুঃখ নিয়ে চলে যায়। আমাদের বুয়েটের অনেক বন্ধুরা দেশে ফেরত আসতে চেয়েছে, তাদেরকে নেওয়ার মতো সুযোগ আছে, বুয়েটের সুযোগ নাই। তো আমাদের সামগ্রিকভাবে একটা মেধার দিকে চলে যেতে হবে, মেধাভিত্তিক সমাজ গঠন করতে হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে। আর অর্থনৈতিক ব্যবস্থাপনায় যেমনটি মেধাবীদেরকে আনতে হবে, এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। জবাবদিহিতা সৃষ্টি করার জন্য আমাদের একটি শিক্ষিত ভবিষ্যৎমুখী পার্লামেন্টও চাই। আর কিছু যোগ করবেন? জাস্ট 1-2 মিনিট সময়। 1-2 মিনিটে যোগ করার বিষয় হচ্ছে নারী এবং তরুণদের নিয়ে আমার একটু কথা বলার ছিল। আমি তরুণদের ব্যাপারে, তরুণরা নিজে এগিয়ে যাচ্ছে বিদ্যা বুদ্ধির মাধ্যমে, দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে, জার্মানিতে চলে যাচ্ছে কষ্ট করে লেখাপড়া করে। আমাদের এখানে নারী হিতৈষী, নারী উৎসাহকারী, নারী বন্দনাকারী সরকার যদি না আসে, আমরা আমাদের 50% এবং ইংরেজিতে বলা হয় বেটার হাফ, এটা কি মানে পরিতোষণ করে বলা হয় কিনা আমি জানি না, বাট আমি লিটারেলি নিয়েছি এটাকে। তাদের ব্যাপারে একটা
সন্দ দানা বেঁধে উঠছে পূর্বকোণে। এটা যদি আমরা ত্বরিত সমাধান না করতে পারি, আমাদের যে 49% বলেন আর 50% বলেন জনগোষ্ঠীর, এবং তারা কিন্তু প্রচণ্ডভাবে এগিয়ে যাচ্ছে। আমি ইকোনমিস্টের একটা রিপোর্ট এর উদ্ধৃতি দিয়ে বলি আপনাকে, ইকোনমিস্টের রিপোর্ট করেছিল যে গ্লোবাল মেলডাউনের সময় যে সমস্ত প্রতিষ্ঠান মানে ক্র্যাকের মধ্যে পড়ে নাই, সমুদ্রের তলানিতে পৌঁছে নাই, সেই সমস্ত প্রতিষ্ঠানের ইকোনমিক্স স্টাডি করে বের করেছিল সেই সমস্ত প্রতিষ্ঠানের কাণ্ডারি ছিলেন মেয়ে সিওরা, নারী সিওরা। আমরা আরও নারী সিও দরকার, আরও ডিরেক্ট ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নারী দরকার, এবং সবচেয়ে বেশি দরকার নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির আধুনিকতম পরিবর্তন। অনেক অনেক ধন্যবাদ মিস্টার মামুন রশিদ। দর্শক শুনছিলেন আপনারা, এবং মিস্টার মামুন রশিদ কতগুলো বিষয় বলেছেন, পুরো আলোচনায় অত্যন্ত বিবেচনার দাবি রাখে, প্রণিধানযোগ্য। কিন্তু তার কথা ধার করে আমি কয়েকটা কথা বলতে চাই। এই যে রাজনীতি, অর্থনীতি, সমাজ নিয়ে আলোচনার মধ্যে সমস্যাগুলো তিনি যেভাবে আইডেন্টিফাই করেছেন, কি করা দরকার সেটা বলবার চেষ্টা করেছেন। রাষ্ট্র আর সরকারকে এক করে ফেললে হবে না। মিস্টার মামুন রশিদ বলছিলেন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, রাজনীতি, অর্থনীতি আমাদের দরকার। সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। ভবিষ্যৎ পড়তে পারতে হবে, এটা মূলত নেতৃত্বের জন্য বলা, রাজনীতিবিদদের জন্য বলা। এমনকি তিনি বলছিলেন যে ক্যাবিনেটে কেমন হবে, একটা স্বপ্নের ক্যাবিনেট কীভাবে হতে পারে, কারা থাকতে পারে, কোন মন্ত্রণালয়ে কারা পাবে, সেগুলো নিয়ে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো হোমওয়ার্ক দেখতে পাই না। কী কী জায়গা অ্যাড্রেস করা দরকার, কর্মসংস্থানের কথা বলেছেন। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ জনগোষ্ঠী। আয় বৈষম্যটা দূর করতে হবে সেটা বলেছেন তিনি। দুর্নীতি বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা, এবং বাংলাদেশের ইমেজকে আন্তর্জাতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করে দুর্নীতি। কিন্তু দুর্নীতিকে অ্যাড্রেস করতে হবে। আমাদের প্রতিষ্ঠান গড়ে তুলবার দিকে আমরা একেবারেই মনোযোগ দিইনি। বাংলাদেশে প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখ করবার মতো প্রতিষ্ঠান দাঁড়ায়নি। তো যে প্রতিষ্ঠান গড়ে তুলবার দিকে মনোযোগ দিতে হবে, সেগুলোকে শক্তিশালী করবার দিকে, বিশেষ করে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেগুলো। তিনি প্রযুক্তির কথা বলেছেন। আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, এটা বলি, ওটা বলি, কিন্তু প্রযুক্তি নির্ভর একটা সমাজ, একটা গোষ্ঠী, রাষ্ট্র নির্মাণের দিকে আমরা এখনও পর্যন্ত আসলে মনোযোগ দিইনি। এই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে করে তুলবার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, এমনকি তার একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত যে নির্বাচন, সেই নির্বাচনী একটা ব্যবস্থাও কিন্তু আমরা স্থায়ী ব্যবস্থাও করে তুলতে পারিনি। এখনও একটা অন্তর্বর্তীকালীন সরকার, একজন গ্লোবাল আইকন সরকারের প্রধান, 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সরকারের বিদায় হয়েছে। কিন্তু সামনে ভোট হবে, আদৌ হবে কি না, হলে সেটা কেমন হবে, সেটি নিয়ে মানুষ কিন্তু নিশ্চিন্ত হতে পারছে না। কাজে এই সংকটগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সমাধান করতে না পারবো, আসলে এই একই আলোচনা বছরের পর বছর আমরা করতে থাকবো, কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না, দেশের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটবে না। আমাদের সম্ভাবনাময় তরুণরা দেশ ছেড়ে বাইরে চলে যাবে, এবং ইচ্ছে থাকলেও দেশে আর ফেরত আসবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।